দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন, 12ই অক্টোবর চাকসু নির্বাচন। আলোচনার বিষয়ে রাজপথে নিয়ে একটি পক্ষ চাপ প্রয়োগের চেষ্টা করছে বলে জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্র সংসদ নির্বাচন ও বাস্তবতা এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে আজকে দুজন অতিথি আছেন। আমি একটু সরাসরি তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন আব্দুর রশিদ জিতু, ভিপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, এবং আছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, জিএস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি চলে যেতে চাই। আব্দুর রশিদ জিতু, আপনাকে দিয়ে শুরু করে আপনাদের দুজনকে অভিনন্দন জানিয়ে আমি শুরু করতে চাই। একজন ভিপি জাকসুর এবং একজন জিএস। আব্দুর রশিদ জিতু, আপনার কাছে আসি। 33 বছর পর জাকসুর নির্বাচন হলো, এটি 10ম নির্বাচন। আপনি ভিপি নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন নিয়ে আমরা লক্ষ্য করেছি ফলাফল দিতে যদিও দেরি হয়েছে, নির্বাচনের পক্ষপাতিত্ব, নানা অনিয়মের অভিযোগ ছিল। 8টি প্যানেলের মধ্যে আপনাদের 5টি প্যানেল নির্বাচন বর্জন করেছে। এই নির্বাচনটাকে আপনারা কতটা সুষ্ঠু বলবেন আসলে জাকসু নির্বাচন? ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 33 বছরের অচল অবস্থা কাটিয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের যে নির্বাচন কমিশন ছিল, তারা শতভাগ চেষ্টা করেছে যে নির্বাচনটাকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করার। আমরা দেখেছি সেই নির্বাচনের দাবিতে যখন আমরা অটল ছিলাম শুরু থেকেই, যে কয়েকটি গোষ্ঠী কোনোভাবেই তারা চাইছিল না যে নির্বাচন অনুষ্ঠিত হোক। সেখানে 33 বছরের জটিলতা কাটিয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যে গত 11ই সেপ্টেম্বর যে নির্বাচনটা অনুষ্ঠিত করেছে, এই জন্য প্রথমত আমি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আমরা দেখেছি যে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য কয়েকটি পক্ষ আমাদের ভোট গ্রহণের সময়সীমা যখন একেবারে শেষের দিকে, তখন তারা নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচনে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা কীভাবে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে তারা ভোট প্রদান করেছেন, এবং কেউ কেউ দেখা যায় 2 থেকে আড়াই ঘন্টা যেখানে আবাসিক হলগুলো আছে সেখানে গিয়ে কিন্তু তারা ভোট দিয়েছেন। তো নির্বাচনে আসলে কিছু ত্রুটি বা কিছু অব্যবস্থাপনা ছিল, কিন্তু কয়েকটি প্যানেল যেখানে আসলে নির্বাচনের যেই কারচুপির যেই অভিযোগগুলো সামনে এনেছেন এবং সেই কারচুপির অভিযোগে কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা মনে করি যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই মূলত তারা এই কাজটি করেছেন, এবং এই বিষয়টি কিন্তু যারা ভোট দিয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা, কিন্তু কোনো শিক্ষার্থীর পক্ষ থেকে কিন্তু নির্বাচনের কারচুপি বা নির্বাচনের যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কোনো অভিযোগ আসেনি। তো যে বা যারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, আমি মনে করবো যে নির্বাচনে যেই ভরাডুবি হওয়ার সম্ভাবনা তাদের ছিল, সেই ভরাডুবি হওয়ার ভয়ে কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তো আমি মনে করি 33 বছরের অচল অবস্থা কাটিয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাহসী পদক্ষেপ নিয়েছে, এবং 33 বছর আমরা শিক্ষার্থীরা আমাদের যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম সেই অধিকারটি আমরা ফিরে পেয়েছি। তো আমি মনে করি যে বা যারাই যেই অভিযোগগুলো এনেছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন অভিযোগ। নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ফলাফলের ক্ষেত্রে কোনো কারচুপির সম্ভাবনা ছিল না, কারণ যেখানে আমাদের ভোট গ্রহণ হয়েছে সেখানে পুরো সময়টি জুড়ে সেখানে সিসিটিভির আওতায় মনিটরিং করা হয়েছে, এবং আমরা দেখেছি আমাদের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে সেখানে আমাদের মনিটরের মাধ্যমে কিন্তু সেখানে আসলে ভোটের কী অবস্থা, মানে ভোটাররা কীভাবে ভোট দিচ্ছেন সেটি কিন্তু আমাদের মনিটরিং করা হয়েছে। এবং যখন ভোট গ্রহণ শেষ তখন আসলে আমাদের যে এজেন্ট ছিল, যারা এজেন্টদের উপস্থিতিতে এবং পুলিশি পাহারায় আমাদের যে ব্যালট বক্সগুলো আছে সেটি সিনেট ভবনে আনা হয়েছে, এবং আপনারা দেখেছেন যে ভোটের আমাদের ফলাফল পেতে প্রায় আমাদের 2 দিন অপেক্ষা করা হয়েছে। তো আমরা প্রথমত বলেছিলাম যে ওএমআর সিটের মাধ্যমে যেই ফলাফলটা গণনা করা হবে, কিন্তু কয়েকটি পক্ষ যারা নির্বাচনকে বর্জন করেছে তারা আবার জানিয়েছে যে না, ওএমআর পেপারের মাধ্যমে বা ওএমআর সিটের মাধ্যমে ফলাফল গণনা করা যাবে না, এটি কোনো এক জামাতের নেতার প্রতিষ্ঠান। তো তখন প্রশাসনকে আসলে তারা এতটা চাপ দিয়েছে যে প্রশাসন সেই আধুনিক যুগে এসেও সে ওএমআর সিটের মাধ্যমে রেজাল্ট গণনা না করে সেই ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে টানা 2 দিন তারা ভোটের ফলাফল গণনা করেছেন। এবং আমরা দেখেছি যে আমরা 2 দিন পরে এসে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি, আমরা যেই ফলাফলই পেয়েছি আমরা আসলে সেই ফলাফলটা আসলে মাথা পেতে মেনে নিয়েছি। আমরা মনে করি শিক্ষার্থীরা তাদের ব্যালট পেপারের মাধ্যমে যে রায় দিয়েছেন এই রায়ই চূড়ান্ত রায়, এবং এই রায়কে আসলে কোনো রকম উপেক্ষা করা বা মেনে না নেওয়ার কোনো উপায় নেই। আপনি বললেন যে নির্বাচনে কিছুটা অনিয়মের কথা আপনি নিজেও স্বীকার করলেন। সেক্ষেত্রে আসলে আমরা শুনি যে শেখ হাসিনার আমলে যেসব নির্বাচনগুলো হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন উঠতো, এমনকি 19-এর যে ডাকসু নির্বাচন হয়েছে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। জুলাই বিপ্লবের পর আসলে এই প্রথম নির্বাচন ডাকসু নির্বাচন এই নির্বাচন নিয়ে, আপনাদের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলো, এটি কি অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায়? দেখেন, আমার নির্বাচনটা কতটা সুষ্ঠু হয়েছে সেটা হলো আমাদের স্পিরিটের সাথে যায় কি যায় না সেটা নিয়ে
বোঝা যাবে। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এবং যেভাবে ভোট গ্রহণ, ভোট গণনা এবং রেজাল্টটা প্রকাশ করা হয়েছে সেখানে কোনো রকম কারচুপির সম্ভাবনা নেই। তবে একটা নির্বাচন তো শতভাগ আপনি, যেটা মানুষ তো নির্বাচনটা অনুষ্ঠিত করেছে, যারা আমাদের নির্বাচন কমিশন ছিল, সেখানে আসলে অব্যবস্থাপনা কিছুটা থাকতে পারে এবং কিছুটা ত্রুটি ছিল। কিন্তু আমরা শুরু থেকেই যখন এগুলো আমাদের চোখে পড়েছে, আমরা নির্বাচন কমিশনকে কতভাগ অব্যবস্থাপনা, আমি বলবো যে নির্বাচন 99% ব্যবস্থাপনা ছিল এবং 1% সেখানে অব্যবস্থাপনা থাকার সম্ভাবনা ছিল। তারপরেও প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে সেই বিষয়গুলো কিন্তু ওভারকাম করার চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং তারা দেখেছি যে টানা 2 রাত 2 দিন তারা যে অমানবিক পরিশ্রম করেছেন, সেটি কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীরা যে ভোটের অধিকার এবং শিক্ষার্থীরা যে গণতন্ত্রের চর্চা, সেই চর্চার রায়কে ফিরিয়ে দেওয়ার জন্যই। অন্য কোনো কাজ হলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেই শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ বা যারা এখানে ছিলেন, বিভিন্ন হলে যারা রিটার্নিং অফিসার ছিলেন, পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু এই কাজটি করতো না। নির্বাচন কমিশনে আমরা লক্ষ্য করেছি 2জন শিক্ষক কিন্তু পদত্যাগ করতে হয়েছে। নির্বাচন কমিশনে যে 2জন শিক্ষক পদত্যাগ করেছেন, সেখানে আসলে তারা একেবারে নির্বাচনের শেষ পর্যায়ে এসে তারা পদত্যাগ করেছেন। এর মধ্যে আমি যদি একজনের কথা বলি, তিনি জাতীয়তাবাদী শিক্ষক যেই সমিতি আছে, সেই সমিতির তিনি বর্তমানে রানিং প্রেসিডেন্ট আমাদের ক্যাম্পাসের। তো তার তো আসলে দলীয় একটা প্রেশার আছে তার উপরে, হয়তো এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে গিয়ে হয়তো তিনি সরে দাঁড়িয়েছেন। এবং আরেকজন শিক্ষিকা রেজাউনা করিম, যিনি আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু একেবারে ভোটের শেষে যখন ফলাফল হয়েছে তখনই কিন্তু গিয়ে সরে দাঁড়িয়েছেন। তো এই দুইজনের আসলে এখানে সরে দাঁড়ানোর ফলেও কোনো ভোটের ক্ষেত্রে বা শিক্ষার্থীদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের মাঝে এটা কোনো বিরূপ প্রতিক্রিয়া কোনো সৃষ্টি করেনি। এবং আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এই ফলাফলকে সাদরে গ্রহণ করেছে। তো আমি মনে করি যে বা যারা নির্বাচন থেকে বা নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, তারা শুধুমাত্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এখান থেকে সরে দাঁড়িয়েছেন। আমি আসবো আপনার কাছে আবারও। আমি যেতে চাই মোহাম্মদ মাজহারুল ইসলাম, জিএস জাকসু, আপনার কাছে আসি যে জাকসুতে এবার পূর্ণ এবং আংশিক 8টি প্যানেলের মধ্যে ছাত্রদল প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের যে সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়নের ছাত্র ফ্রন্ট, সংসপ্তক পর্ষদ এবং স্বতন্ত্র অধিকার পরিষদ, ছাত্র ফ্রন্টের একাংশের একটি প্যানেল, মোট 5টি প্যানেল বর্জন করেছে এবং স্বতন্ত্র প্রার্থীরাও বর্জন করেছে। আপনি কতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে মনে করেন জাকসু? ধন্যবাদ। প্রথমত জানা জরুরি কেন এই বর্জন, সে কারণটার ব্যাকগ্রাউন্ড কি, ভিত্তি কি, সেটা যদি গ্রাউন্ডটা সলিড থাকে সেক্ষেত্রে বলতে পারবো এই বর্জনটা নির্বাচনে আসলে প্রভাব রাখার মতো একটা জিনিস। যেহেতু ওনাদের যতগুলো কারচুপির অভিযোগ ছিল, এই নির্বাচনে আমরা শুরু থেকে বলে এসেছি, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি, নির্বাচনে নির্বাচিত হয়েছি, তারা শুরু থেকেই বলেছি, এর আগেও বলেছি, নির্বাচনে ব্যবস্থাপনাজনিত ত্রুটি ছিল। কিন্তু কারচুপি যাকে বলে, হাসিনা আমলে আপনি এর আগে যেটা বলছিলেন যে হাসিনা আমলে তেমন অভিযোগ ছিল, হাসিনা আমলে ব্যবস্থাপনাজনিত ত্রুটিটা তো মেজর ছিল না, যে জায়গায় ছিল কারচুপির অভিযোগটা যতটা মেজর ছিল। কারচুপি বলতে আমরা বুঝি ব্যালট বাক্স ছিনতাই, গণহারে ভোট দিয়ে দেওয়া, রাতে ভোট দিয়ে দেওয়া, শিক্ষার্থীদের ভোট দিতে না দেওয়া, কেন্দ্র দখল করে নেওয়া, এগুলোকে কারচুপি বলি। ওনাদের জায়গা থেকে যে সকল অভিযোগগুলো আনা হয়েছে বর্জন করার ক্ষেত্রে, এই কারচুপির অভিযোগ কোনোটি আসলে সত্য নয় এবং প্রমাণ করতেও তারা পারবেন না বলে আমাদের স্বয়ং নির্বাচন কমিশনারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং আমরাও সেটা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা বিশ্বাস করে। সুতরাং তাদের বর্জন করার যে গ্রাউন্ডটা, সে গ্রাউন্ডে আসলে কোনো প্রকার ভিত্তি নেই। সুতরাং সেই জায়গা থেকেই ব্যবস্থাপনাজনিত ত্রুটি কখনো নির্বাচন সফল হওয়া অসফল হওয়ার জায়গাটা মানদণ্ড নির্ধারণ করে না। আমরা মনে করি মানদণ্ড নির্ধারণ করে নির্বাচনের ব্যালট, সিল এবং যে ভোট প্রদান, সে ভোট প্রদানের জায়গাটা ট্রান্সপারেন্ট ছিল কিনা, সে জায়গা থেকে অবশ্যই মনে করি এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত করার কোনো জায়গা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপনি শিবির সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হয়েছেন, আপনার বিজয়ের পেছনে আসলে রহস্য কি? আমরা মনে করি এই ক্যাম্পাসে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা যে জায়গাটা অনেক বেশি সামনে রেখেছে, সে জায়গাটা হলো কমিটমেন্টের সাথে কথার সাথে কাজের বাস্তবায়ন। সে জায়গা থেকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে আমরা যে জায়গাগুলো শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেছি, এর পাশাপাশি শিক্ষার্থীরা আমাদের বিগত সময়ের কাজের রিলেভেন্স পেয়েছে। সে কাজের রিলেভেন্সের সাথে আমরা যখন আমাদের কোনো আউটলাইন দেই, আমরা আমাদের সক্ষমতার জায়গাগুলো তুলে ধরি এবং একই সাথে আমরা যখন আমাদের ট্রান্সপারেন্সির জায়গাটা তাদের কাছে প্রেজেন্স করি, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করার ক্ষেত্রে অনেক বেশি ইতিবাচক হতে পারে সামগ্রিক ক্যালকুলেশনে। সেই জায়গা থেকে আমরা মনে করি ছাত্র শিবির সমর্থিত প্যানেলটা এই জায়গা থেকে এগিয়ে ছিল। তারা তাদের পূর্বের যেই কার্যক্রমের ধারা, প্রত্যেক পদে যারা ছিলেন তারা তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল, তারা তাদের সেই জায়গাগুলোতে অলরেডি তাদেরকে নিজেদের প্রুফ করেছিলেন এবং একই সাথে তাদের প্রতি ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা আমরা খুবই কনফিডেন্টলি
এক্সপ্রেস করেছি, সেই জায়গাটার উপর আস্থা রেখে ছাত্র শিবিরকে ভোট দিয়েছেন এবং সেই জায়গাটা আমরা মনে করি এখন আমাদের প্রতি সেই দায়বদ্ধতা, আমাদের এখন সেটা প্রমাণ করার জায়গা। আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের উপর যে আস্থা রেখেছেন সেই আস্থার প্রতিদান আমরা আমাদের কাজের মাধ্যমে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক থাকবো। আমি আবার একটু যেতে চাই আব্দুর রশিদ জিতু, আপনার কাছেও একই রকম প্রশ্ন আসলে, যে এই যে আপনি বিজয় লাভ করলেন বিপি হিসেবে, আসলে সেই বিজয় লাভের পেছনের গল্পটা বা রহস্যটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে শিক্ষার্থীরা কোনো দল দেখে বা প্যানেল দেখে কিন্তু কখনই ভোট দেয় না, শিক্ষার্থীরা দেয় ব্যক্তি হিসাবে, যে যাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে সেই লোকটা ওই পদের জন্য কতটুকু যোগ্যতা রাখেন, বা তিনি যদি বিজয়ী হন শিক্ষার্থীদের জন্য কি করতে পারবেন। তো আমি মনে করি যে যখন জুলাই গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একেবারে সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলাম, এবং একই সাথে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। বৃহত্তর সাভার আশুলিয়া যে আন্দোলনটা, সেটা আমরা নেতৃত্ব দিয়েছি। তার পরবর্তী সময়ে আপনারা জানেন যে সারা দেশে যখন বন্যা কবলিত একটা অবস্থা হলো, তখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই বন্যার্থদের পাশে জাহাঙ্গীরনগর ব্যানার নামে পুরো বন্যার যে কাজটি ছিল, সেখানে কিন্তু আমি একেবারে নেতৃত্ব দিয়েছি। তো এই কাজটি করতে গিয়ে আমরা অনেক মানুষের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া লাগছে, কিন্তু আমাদের কোনো রকম সেখানে বিতর্কিত কিছু ছিল না, এবং টোটাল প্রতিটি টাকার আমরা সেখানে হিসাব দিয়েছি। তারপরে বিশ্ববিদ্যালয়ের নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমরা প্রতিটি যৌক্তিক আন্দোলন সংস্কারের জন্য আমি একেবারে সম্মুখ সারিতে ছিলাম, এবং সবসময় শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছি। তো এই যে একটি বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের যে যৌক্তিক চাওয়া পাওয়া বা শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি, তো শিক্ষার্থীরা আসলে আমাকে আস্থাভাজন মনে করেছেন এবং আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কারণ এখানে অনেকগুলো প্যানেল ছিল পলিটিক্যাল দল সমর্থিত, সেই প্যানেলের বাইরে গিয়েও জাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাতে যে সর্বোচ্চ যে পদটি আছে, অর্থাৎ বিপি পদে আমাকে তারা বিপুল ভোটে বিজয় করেছেন। এজন্য আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মনে করি তারা আসলে আমার প্রতি আস্থা রেখেছেন এবং তারা মনে করেছেন যে আসলে এই পদের জন্য আমি যোগ্য এবং আমি তাদের হয়ে কাজ করতে পারবো। এবং আমি অতীতেও কখনোই ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থটাকে গুরুত্ব দিয়েছি, এবং সবসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই স্বার্থ, সেটাকে আমি সবসময় বড় করে দেখার চেষ্টা করেছি। তো আমি মনে করি শিক্ষার্থীরা যে এই যে আমার নৈতিক গুণাবলী বা নেতৃত্বের গুণাবলী যাই বলি, প্লাস শিক্ষার্থীদেরকে সবসময় আমি তাদের কাতারে গিয়ে তাদের সাথে মিশে সবসময় তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করার চেষ্টা করেছি। তো সেই জন্যই শিক্ষার্থীরা আমার উপর ভরসা রেখেছেন এবং তারা আসলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা যতটুকু জানি যে জিএস এবং এজিএস শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছে, সেক্ষেত্রে আসলে আপনাদের সামনে ভবিষ্যতে যে কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা? আমি মনে করি শিবির থেকে যে 20টি পদে তারা বিজয়ী হয়েছে, এটা আসলে কাজ করতে গিয়ে আমরা যারা স্বতন্ত্র থেকে এসেছি বা অন্যান্য প্যানেল থেকে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না। কারণ শিবির থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এখন দলীয় আদর্শ বা মতবাদ প্রচার করার জন্য কিন্তু তারা জাকসুতে আসেননি। তাদের সকলেরই একটি উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থীরা চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করার, এবং শিক্ষার্থীরা কী কী অধিকার আছে, যে অধিকারগুলো থেকে শিক্ষার্থীরা দীর্ঘদিন বঞ্চিত ছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করার মানসিকতা তাদের আছে, এবং ইতিমধ্যে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই প্রমাণটি দিয়েছেন। তো তাদের যে উদ্দেশ্য শিক্ষার্থীদের কাছে কাছে গিয়ে শিক্ষার্থীরা চাওয়া পাওয়া পূরণ করা, এবং আমাদের কিন্তু সেম উদ্দেশ্য, অর্থাৎ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা। তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য যেহেতু মনে করি একই রকম বা অনেকটাই একই রকম, তো সেক্ষেত্রে কাজ করতে গিয়ে তাদের সাথে আমার কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না। আর জাকসু যেহেতু একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা চেষ্টা করব কেউ যদি রাজনৈতিক কোনো বিষয় এখানে টেনে আনার চেষ্টা করে, যে আমি অ্যাজ এ বিপি হিসাবে চেষ্টা করবো সবাইকে রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে একটি কার্যকর যাতে ছাত্র সংসদ আমরা তৈরি করতে পারি এবং যাতে সকলের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারি। তো এই ক্ষেত্রে আশা করি ইসলামী ছাত্র শিবির থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে আমাদের কখনই কোনো সমস্যা হবে না, কারণ তাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের পাশে থাকা, শিক্ষার্থীর অধিকারগুলো বাস্তবায়ন করা, এবং আমাদের উদ্দেশ্য কিন্তু শিক্ষার্থীদের অধিকারগুলো বাস্তবায়ন করা। তো আমি মনে করি কাজ করতে গেলে আমাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই, মোহাম্মদ মাজহারুল ইসলাম, একটু সংক্ষেপে যদি বলেন যে আপনি তো দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে জয়লাভ করে আসছেন, সেক্ষেত্রে আসলে দলীয় আদর্শকে ঊর্ধ্বে রেখে কিভাবে কাজ করবেন আসলে? দেখুন, আমরা আমাদের ইশতেহারের শুরু থেকেই বা নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বলেছি, আমরা কোনোভাবেই এখানে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জায়গা নয়, এখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। এখানে যদি আপনি অধিকার আদায় করতে চান, অধিকারের ক্ষেত্রে কোনো প্রকার সিলেক্টিভ মতাদর্শকে প্রায়োরিটাইজ করার কোনো সুযোগ নেই, তখন সেক্ষেত্রে বঞ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে। আমরা সে জায়গায় খুবই স্পষ্ট যে আমরা আসলে প্রত্যেকের জন্য কাজ করতে চাই। এই ক্যাম্পাসের প্রত্যেকটা মত, প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকটা আইডিওলজির যারা রয়েছেন প্রত্যেকের জন্য আমরা সেভাবে কাজ করব, তাদের অনুযায়ী কাজ করব, তাদের জন্য আমরা ভোকাল হব। সে জায়গায় আমাদের যেই ছাত্র শিবির
কিংবা একটা ছাত্র সংগঠনের যেই ফিলোসফি, সেই ফিলোসফির রিফ্লেকশন এখানে হবে না। ব্যক্তিগতভাবে শিক্ষার্থীর অধিকার আদায় করতে গিয়ে যে রিফ্লেকশন হবে, সেই রিফ্লেকশনটা শিক্ষার্থীর উপকৃত হবে, এটাই আমাদের মূল ফোকাস। তো সেক্ষেত্রে এই জায়গায় আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকবো বলে আমরা সবসময় সে ব্যাপারে আত্মবিশ্বাসী। ধন্যবাদ। আমি আলোচনা আবারও ফিরবে একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রশিদ জিতু, ভিপি জাকসু, আপনার কাছে আবারও আসি। আপনি আল বেরুনি হলে থেকেছেন, সেখানে আমরা যতটুকু জেনেছি যে আপনি ছাত্রলীগ করতেন বৈষম্য বিরোধী আন্দোলনের আগে, এরপর বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ক ছিলেন, এবার ভিপি হলেন। আসলে আপনার রাজনৈতিক পরিচয় আসলে কোনটা ধরে নিব বা আদর্শের জায়গা? ধন্যবাদ আপনাকে। আসলে সকল জায়গাতে গেলে একটি প্রশ্নের সম্মুখীন আমাকে বারবার হতে হচ্ছে। আমি তৎকালীন যে পলিটিক্যাল বাস্তবতা আপনি জানেন, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আসলে ছাত্রলীগের রাজনীতি এমনভাবে ছিল যেখানে প্রথম বর্ষে এসে প্রতিটি শিক্ষার্থীকে সেখানে পলিটিক্সের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হওয়া লাগতোই। আমরা কিন্তু পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় আমরা জানি, কিন্তু আমরা যখন আসি 2018 সালের 4 ফেব্রুয়ারি, আমরা এসে কিন্তু প্রথম দিন আমার সিটটি আমি বুঝে পাইনি। আমার থাকা লাগছে গণরুমে, এবং আমরা 50 থেকে 60 জন বন্ধু একসাথে একটি ফ্লোরে ঢালা বিছনা করে সেখানে ঘুমিয়েছি, এবং একটি বছর সেখানে আমরা কিন্তু কাটিয়েছি মানবতাভাবে। তো তখন পলিটিক্সের এমন একটা চর্চা ছিল যে আমাদেরকে জোর করে গণরুম থেকে এবং আমাদেরকে মিছিলে নিয়ে যেত, মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। আমি কিন্তু ক্যাম্পাসে আসার আগে কোনো রকম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম না, বা কোনো রকম পলিটিক্যাল পার্টির সাথে আমার পরিবার বা আমি কোনো রকম পোস্টেড ছিলাম না। ক্যাম্পাসে আসার পরে আসলে তৎকালীন যে পলিটিক্যাল বাস্তবতাকে মেনে নিয়ে আমি পলিটিক্যাল ব্লকে ছিলাম, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রলীগের কমিটি হয় সেই কমিটিতে আমি কিন্তু কার্যকরী সদস্য পদও ছিলাম। কিন্তু আমি কমিটিতে ছিলাম বা ওই দলের সাথে ছিলাম, কিন্তু আমি কখনোই যে দলকানা ছিলাম না, এবং অন্ধ যে অনুসরণ করে আমি কিন্তু সেরকম ছিলাম না। আমি সবসময় ছিলাম স্বাধীন চেতা, এবং আমি যখনই মনে করেছি যে যেই কাজটা আসলে তাদের করা উচিত হচ্ছে না, আমি সেই কাজের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। আপনি যদি আমার যে হল আছে বা আমার ডিপার্টমেন্ট বা ক্যাম্পাসের যারা আছে তাদের কাছে খোঁজখবর নেন, দেখতে পাবেন যে সেই প্রথম বর্ষ থেকেই আমি প্রতিটি যৌক্তিক আন্দোলনের সাথেই ছিলাম। তখন আপনি ছাত্রলীগের আদর্শ ধারণ করেই ছিলেন? আদর্শ ওই সময় পলিটিক্যাল বাস্তবতা যেটা ছিল সেটাকে মেনে নেওয়া হতো। তখন ছাত্রলীগ ভালো লেগেছে, আর এখন কোনটা ভালো লাগছে? তখন আসলে ছাত্রলীগ ভালো লেগেছে এই বিষয়টি ভুল, কারণ আমাদের তখন পলিটিক্যাল বাস্তবতা এটাই ছিল যে আপনি না চাইলেও আপনি জোর করে মিছিল মিটিংয়ে যাওয়া লাগতো। তারপরে যখন জুলাই আসলো, আমরা তো দীর্ঘদিন চেষ্টা করেছি দেশের মধ্যে যেরকম আওয়ামী লীগের যে একটা ফেসিবাদ বা আমাদের ছাত্রলীগের মাধ্যমে যেভাবে গণরুম কালচার, গেস্টরুম কালচার, রেগিং, এই বিষয়গুলো হতো, আমরা এগুলোর বিরুদ্ধে সবসময় আমাদের ভয়েস কিন্তু জারি রেখেছিলাম। কিন্তু আমরা দেখেছি যে যতটা আসলে সংঘবদ্ধ প্রতিবাদ তাদের বিরুদ্ধে করা দরকার, কিন্তু আমরা কিন্তু সেভাবে করতে পারছিলাম না। যদিও দু একজন সেখানে কথা বলতো, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হতো, আমাকেও বিভিন্ন সময় শিবির ট্যাগ দেওয়া হতো এবং বামপন্থী বলে আমাকে গালিগালাজ করা হতো। কারণ আমি সবসময় আমার হলের যেগুলো আছে ডাইনিং, ক্যান্টিন বা অন্য যে সুযোগ সুবিধা শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, এবং ছাত্রলীগ যেখান থেকে বঞ্চিত করে রেখেছিল সেই বিষয়গুলোর বিরুদ্ধে আমি সবসময় কথা বলতাম। তার মানে আপনি তারপরে অপছন্দ সত্ত্বেও ছাত্রলীগ করতে হয়েছে? অপছন্দ, আমি চেয়েছিলাম যে এখানে যদি ভালো কিছু করা যায়, কিন্তু আমি দেখেছি সেখানে কোনো ভালো করার সম্ভাবনা নাই। কারণ সবসময় কি তারা দলের যে এজেন্ডা সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। তো দলীয় যে এজেন্ডা, আমরা সবসময় দলীয় এজেন্ডা বাইরে গিয়ে শিক্ষার্থী বান্ধব কিছু করার চেষ্টা করেছি, এবং আমি কিন্তু সেটা করেছিলাম। তখন আবার পরবর্তী সময় যখন জুলাই যে গণঅভ্যুত্থান, সেই আন্দোলনের প্রথম দিন থেকে আমি একদম 1 জুলাই থেকে আমি আন্দোলনে যাই, এবং আমি সম্মুখ সারিতে ছিলাম। আমি তখনও জানতাম না যে আসলে কি যে ওই সময় যে হয়তো আওয়ামী লীগ সরকারের পতন হবে এত দ্রুত। তারপরে কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে, সংগঠনের বাইরে গিয়ে আমি আন্দোলনে গিয়েছি, এবং প্রতিদিন তাদের দ্বারা বিভিন্ন হেনস্থার শিকার হয়েছি। 15 জুলাই সন্ধ্যা 7টায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলার প্রতিবাদে আমরা মিছিলে বের হই, সেই মিছিলে কিন্তু সর্বপ্রথম আমাকে কিন্তু টার্গেট করে তারা হামলা করে, এবং আমি আমার গায়ে থেকে সর্বপ্রথম কিন্তু জাহাঙ্গীরনগর রক্ত ঝরে। এবং সেই হামলাটি করেছিলেন তখন তৎকালীন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আখতারুজ্জামান সোহেল, তার নেতৃত্বে। আপনি তো ছাত্রলীগই করতেন, কিন্তু আপনার উপর হামলা করলো আপনি বৈষম্য বিরোধী আন্দোলনে যাওয়ার কারণে? আমি অবশ্যই তার আগে থেকেই তাদের আমার উপরে অনেকটা ক্ষোভ ছিল, কারণ আমি সবসময় প্রতিবাদী ছিলাম এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলতাম বা লেখালেখি করতাম। এবং ওই সময় যখন আন্দোলনে যাই, তখন শুরু থেকেই তারা বিভিন্নভাবে আমাকে প্রেশার দেওয়ার চেষ্টা করতো, বিশেষ করে আমাদের হলে যারা নেতৃবৃন্দ ছিল তারা, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আখতারুজ্জামান সোহেল এবং লিটন যারা ছিলেন। কিন্তু আমি কিন্তু তাদের কোনো সিদ্ধান্ত মেনে নেয়নি এবং আন্দোলনে ছিলাম। এবং যখন 11 জুলাই তারা আমাকে সর্বশেষ হুমকি দেয়, যদি তুমি যে আজকে কোনোভাবে আন্দোলনে যাও তাহলে আজকের পর থেকেই তোমাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। তা আমি বলেছি যে আমার এই আন্দোলন থেকে কোনোভাবে সরে আসা সম্ভব না, আপনারা আমার বিরুদ্ধে যেই শাস্তি দেন না কেন সেটাকে আমি কোনো পরোয়া করি না। আমি যৌক্তিক আন্দোলনের পক্ষে আছি, এবং
এই আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ না করব ততদিন কিন্তু আমি আন্দোলনে থাকবো। তারপরে আপনারা জানেন যে 15 জুলাই সেখানে আমি হামলায় আহত হয়েছি এবং ওই দিন থেকে কিন্তু আমি সেই আন্দোলন থেকে আমি থেকে ছাত্রলীগ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে চলে এসেছি এবং একেবারে 36 জুলাই যে একেবারে আওয়ামী লীগের পতন ঘটিয়ে কিন্তু আমি ঘরে ফিরেছি এবং এরপর থেকে ওই দলের সাথে আমার কোনো রকম সম্পৃক্ত নেই। আমি বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে কথা দিয়েছিলাম আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার যে সামনে থেকে নেতৃত্ব দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সে বিষয় নিয়ে কোনো প্রশ্ন নেই এবং সেটি আপনি অবশ্যই প্রশংসার দাবি রাখেন, কিন্তু এই যে ছাত্রলীগে থাকা, ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা, এটি কি আমরা গুপ্ত রাজনীতি বলবো কিনা? আপনার না, অবশ্যই গুপ্ত রাজনীতি বলা উচিত হবে না, আর যদি কেউ বলেও থাকে সেই কথাটি একটা ভিত্তিহীন কথা। কেননা কোনোকেই হয়তো পলিটিক্সে ইনও করতে পারে, সেখানে আউটও হতে পারে। তো আমি সেখানে একটা সময় ছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে তারা আসলে কি যে যৌক্তিক বিষয়ে কথা বলছে না, বা তারা আসলে কি দলীয় এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে বা ক্যাম্পাসে যেইগুলো করছে সেগুলো প্রতিবাদ করা উচিত। আমি প্রতিবাদ করেছি এবং আমি সেখান থেকে বের হয়ে এসেছি। আর আমার বর্তমানে কোনো রকম পলিটিক্সের দলের সাথে আমার সম্পৃক্ততা নেই। আমি শিক্ষার্থীদেরকে কথা দিয়েছিলাম যে দলীয় লেজের ভিত্তিক যে রাজনীতি হয় সেটা আমরা ক্যাম্পাসে বন্ধ করার জন্য 5ই আগস্ট পরবর্তী সময় আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। ক্যাম্পাস লাইফে যতদিন আমার শিক্ষার জীবন থাকবে আমি কথা দিয়েছিলাম যে কোনো রকম পলিটিক্যাল দলের সাথে কি আমি যুক্ত হবে না। আমার যখন শিক্ষা জীবন শেষ হবে তখন যদি আমার ভালো লাগে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ আসে, সেখানে অবশ্যই আমি যারা দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষের কথা চিন্তা করবে এবং মেধাবীকে গুরুত্ব দিয়ে, অর্থাৎ মেধাকে গুরুত্ব দিয়ে যারা মেধাভিত্তিক দেশ গঠনের স্বপ্ন নিয়ে যে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, আমি সেরকম পলিটিক্যাল পার্টির সাথে যদি কাজ করার সুযোগ হয় সেখানে আমি ভবিষ্যতে যুক্ত হব, কিন্তু এখন কোনো দলের সাথে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নেই। ধন্যবাদ। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম আপনার কাছে আসি যে এই যে জাকসু নির্বাচন হলো, আপনাদের আসলে জাকসু নিয়ে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের পরিকল্পনা কি? দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে তৈরি হয়েছিল, যখন প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠার সময় একটা উদ্দেশ্য ছিল এই বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দেশকে আউটপুট দেওয়া, এখান থেকে গবেষণামুখী আউটপুটগুলো শিক্ষার্থীদের মাধ্যমে বের করে আনা। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে যুগের পর যুগ দেখে আসছি যে এই শিক্ষার্থী বান্ধব যে হওয়ার কথা, শিক্ষা কেন্দ্রিক যে হওয়ার কথা, সেই শিক্ষা কেন্দ্রিকতা থেকে দূরে সরে রাজনীতিকরণ অনেক বেশি হয়েছে। এই ক্যাম্পাসের কিছু স্বকীয়তা রয়েছে, এই ক্যাম্পাসের একটা ডাইভার্সিটি রয়েছে। সামগ্রিক ডাইভার্সিটিগুলোকে রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আসলে এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনেক বেশি শিক্ষামুখী হতে পারে না। তো আমাদের কাছে মনে হয় আমাদের সবার প্রথমে এই জায়গাটাতে ফোকাস করা উচিত। এই ক্যাম্পাসের যে একাডেমিক জায়গা এবং একই সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, যে জায়গাগুলোতে রাজনীতির খুব ভয়াল প্রভাব রয়েছে, সেই জায়গাগুলো থেকে রাজনীতির প্রভাবগুলো মুক্ত করতে হবে। এই জায়গায় যেমন একাডেমিক জায়গায় শিক্ষক রাজনীতির প্রভাব, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতির প্রভাব, এই রাজনীতির প্রভাবগুলো নিজ নিজ জায়গায় ইতিবাচকভাবে থাকতে পারে। তবে যখন এটি শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে অ্যালাই করে, তখন আসলে এটাতে শিক্ষার্থীদের স্বার্থগুলো হার্ম হয়। আমরা সেই জায়গাগুলো দিয়ে গঠনমূলকভাবে একটি একটি ধাপ করে এগিয়ে যাব। এটা একটা ধাপ হতে পারে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, একই সাথে প্রশাসনিক সংস্কার, অটোমেশন পদ্ধতি চালু। এই জায়গাগুলো ছোট ছোটভাবে করার মাধ্যমে আমার কাছে মনে হয় হোল এনভায়রনমেন্টটাও চেঞ্জ হতে পারে এবং একই সাথে গণতান্ত্রিক চর্চার জায়গাটা তৈরি হতে পারে। তখনই মনে হয় আমাদের এই সূচনাটা যদি আমরা এই জাকসুর মাধ্যমে করে দিয়ে যেতে পারি, যেহেতু খুবই কম সময়, আমরা যদি একটা ফিজিবল একটা স্টেজে নিয়ে যেতে পারি, পরবর্তী সময় জাকসুর ধারাবাহিকতার দ্বারা আরো একটা বেটার ক্যাম্পাসের দিকে ক্যাম্পাসে এগিয়ে যাবে, এটা আমরা মনে করি। জাকসু নির্বাচনে প্রশ্ন আছে, 5টি প্যানেল বর্জন করেছে বা আপনাদেরও ছোটখাটো অভিযোগ ছিল, সেক্ষেত্রে আসলে কোন দিকটি আগামী নির্বাচনের ক্ষেত্রে মানে কোন দিকটি আপনাদের কাছে মনে হয়েছে যে পরিবর্তন দরকার? এই জায়গায় যে মনোভাবটার পরিবর্তন দরকার সেটা হলো পরস্পর কাদা ছোড়াছুড়ি রাজনীতিটা শিক্ষার্থী এবং দেশের জনগণ খুবই নেতিবাচকভাবে গ্রহণ করে। কারণ এখন বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের জায়গায় কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা শুধুমাত্র একজনের বারবার অনুরণন করার প্রয়োজন পড়ে না, সেটা মানুষের কাছে প্রমাণ হাজির হয়ে যায়। সুতরাং একটা সত্যকে যদি বারবার বলে সেটাকে মিথ্যা করার চেষ্টা করা হয়, সেটাও জনগণের কাছে স্পষ্ট হয়ে যায়, এবং একই সাথে একটা মিথ্যাকে যদি সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় সেটাও কিন্তু জনগণের কাছে স্পষ্ট হয়ে যায়। সুতরাং এই বার্তাটা ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের নেওয়া উচিত, যে সত্যের পক্ষে থেকে জনগণের পালস অনুযায়ী, শিক্ষার্থীদের পালস অনুযায়ী তাদের জন্য যদি ওয়েলফেয়ার করার মানসিকতা থাকে তাহলে আসলে সবাই গ্রহণ করবে, সবার গ্রহণ করার জায়গাটা তৈরি হবে। কিন্তু আমি যদি আমার রাজনৈতিক বেসমেন্টটা অন্যকে হেয় করা, অন্যকে আক্রমণ করা,
অন্যকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য যত নোংরা জায়গাগুলো রয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করার জায়গা যদি আমি চুজ করে নিই, আমি আসলে জনবিচ্ছিন্ন হয়ে পড়বো, আমি আসলে অনেক দূর এগিয়ে যেতে পারবো না, জনগণ আমাকে আসলে কাছাকাছি নেবে না। কিন্তু আমরা যদি এই জায়গাগুলো দূর করে পারস্পরিকভাবে ওয়েলফেয়ারের কথা চিন্তা করতে পারি, জনগণের স্বার্থের কথা চিন্তা করতে পারি, শিক্ষার্থী স্বার্থের কথা চিন্তা করতে পারি, তাহলে অবশ্যই আমাকে মানুষ অ্যাকসেপ্ট করতে বাধ্য থাকবেই এবং তাদের সঙ্গে কাজ করতে দিবে। তো আমাদের কাছে মনে হয় এই জায়গাটাতে আমাদের কালচারটা চেঞ্জ হওয়াটা এখন সময়ের দাবি। আমি একটু আবারও যেতে চাই আব্দুর রশিদ জিতু আপনার কাছে। সামনে আরো 2টি ছাত্র সংসদ নির্বাচন আছে, ডাকসু হলো, আপনাদের জাকসু নির্বাচন হয়েছে। এখানে কোন দিকগুলো আসলে আপনার কাছে মনে হয়েছে যে পরিবর্তন দরকার যে নির্বাচনের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, তারপর ঠিক 2 দিন পরে আমাদের জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সামনে আরও 2টি বড় বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে, সেখানে চাকসু হবে এবং ডাকসু হবে। তো আমরা চাই যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল বিষয়গুলো নিয়ে তারা কথা তুলেছে, অন্যান্য ক্যাম্পাসে কিন্তু তাদের মতবাদ বা তাদের মতাদর্শের লোকজন আছে, তারা যাতে এই কাদের মতাদর্শের লোকজন, সেখানে আমাদের দেখা যায় যারা নির্বাচনটা বয়কট করেছে বা নির্বাচন থেকে যারা সরে দাঁড়িয়েছে, ছাত্রদলের কথা বলছেন? হ্যাঁ, ছাত্রদল আছে বা অন্যান্য যারা আছেন, সেখানে ভোট গণনার যে পদ্ধতি সেটিকে অবশ্যই সামনে আনা দরকার। এবং আমি মনে করবো আগে থেকে যাতে একটা সিদ্ধান্ত তারা নিয়ে রাখেন যে কোন পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের কি ভোট গণনা হবে। এবং তারা যদি একেবারে শেষ সময় এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতনে ভোটকে বর্জন করে, তাহলে আমি মনে করবো যে এত বছর যাবৎ তারা যেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বা গণতন্ত্রের কথা তুলে তারা বিভিন্ন সময় সংগ্রামে অংশ নিয়েছেন, সেই বিষয়গুলোর সাথে তারা একেবারে দ্বিমুখী নীতিতে চলে যাবেন। তো আমি মনে করি তাদের উচিত হবে যে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যেই রায় দিবেন সেই রায়টিকে প্রথমত মেনে নেওয়া, এবং হার জিত থাকবে নির্বাচনে, হার জিতকে সামনে রেখেই কিন্তু নির্বাচনে অংশ নেওয়া দরকার। শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যে রায় দিব সেই রায়কে মেনে নেওয়ার মতো সাহসী যে মনোভাব, সেই মনোভাব তাদের অবশ্যই থাকা দরকার। এবং আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন 33 বছরের যে জটিলতা কাটিয়ে উঠে যে নির্বাচনটা অনুষ্ঠিত করতে পেরেছে রাকসু এবং চাকসুতে, সেখানে কিন্তু দীর্ঘদিন আমরা দেখেছি যে কি ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ আছে, সেখানেও বিভিন্ন জটিলতা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-এ একবার নির্বাচনটা হয়েছে, এজন্য হয়তো বেশি জটিলতা সেখানে ছিল না, কিন্তু চাকসুতে এবং রাকসুতে সেই জটিলতা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি সেখানে বিভিন্ন প্রশাসনের উপরে বা নির্বাচন কমিশনের উপরে যারা আছেন, কয়েকদিন আগেও আমরা দেখেছি যে রাকসুতে সেখানে যে নির্বাচনের যে বিভিন্ন যেই সরঞ্জামাদি আছে সেখান থেকে কিন্তু কি একটি পলিটিক্যাল পার্টির ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এসে সেগুলো নিয়ে গেছে। তো সেখানে অবশ্যই যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রশাসন যাতে শতভাগ সদিচ্ছার কোনো কমতি না রাখে। যদি প্রশাসন সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন করতে পারে, তাহলেই আমি মনে করব যে নির্বাচন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার সম্ভাবনা থাকবে না। এবং একই সাথে আমাদের এখানে যে ভোট গণনার যে পদ্ধতি সেটি নিয়ে যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, এই জটিলতা যাতে তারা না যান। আপনারা নির্বাচনের আগে কেমন নির্বাচন চেয়েছিলেন, পরে বাস্তবতা আসলে কি? আমরা নির্বাচনের আগে চেয়েছিলাম যে একটি সুষ্ঠু নির্বাচন, যাতে একটি উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিন পরে শিক্ষার্থীরা যে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেনা যাবে এবং যাকে যেই পদের জন্য শিক্ষার্থীরা যোগ্য মনে করবে সেই যোগ্য প্রার্থীকে ভোট দিবে, এবং ভোটের মাধ্যমে যেই ফলাফলই আসুক না কেন সকলে আমরা মেনে নিব। বাস্তবতা কি দেখলেন? বাস্তবতা তো অবশ্যই আমরা দেখেছি সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং সেখানে তো সুষ্ঠু নির্বাচন না হওয়ার কোনো প্রশ্নই আসে না। ভোট গ্রহণ, ভোট গণনা এবং সকল বিষয় মিলে তো অবশ্যই জাহাঙ্গীরনগরে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। অসঙ্গতিগুলো কি মনে হয়েছে আপনার কাছে? অসঙ্গতি বলতে যেটা ছিল সেটা ভোট গণনা নিয়ে আসলে পক্ষে বিপক্ষে 2টি মতবাদ ছিল। তারপরে প্রশাসন আমরা দেখেছি যে সেই পুরানো আমলে ফিরে গিয়ে যে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে যে আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টের সামনে ভোট গণনা করেছে, তার জন্য পুরো 2টি দিন আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তো আমি মনে করি যে এটা ছাড়া কোনো অসঙ্গতি আমাদের এখানে ছিল না, বা যারাই আসলে এই অসঙ্গতিগুলোর কথা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, সেগুলো আসলে আপনি যদি একটু খোঁজখবর নেন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী যারা আছেন তাদের কাছ থেকে আসলে জরিপ নেন, দেখবেন যে অসঙ্গতিগুলো নিয়ে কেউ কোনো মাথা ঘামাচ্ছে না। শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা মূর্তি নষ্ট করছে, যে বিভিন্ন মিডিয়াতে এগুলো বলে। এবং আপনাকে বলি, যেদিন আমরা আনুষ্ঠানিকভাবে আমরা দায়িত্ব বুঝি নেই, সেদিন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব হিসেবে ছিলেন, তিনি সকলের সামনে এবং পুরো দেশের মিডিয়ার সামনে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে নির্বাচনকে নিয়ে যারাই বিভিন্ন রকম যে অপপ্রচার করছে, তারা যদি সেই অপপ্রচারের কোনো একটি সত্যতা দেখাতে পারে, তাহলে যে কোনোভাবেই হোক যে নির্বাচনকে আবারও সেখানে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু যদি কোনো রকম ভিত্তিহীন কথাবার্তা বলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বামমূর্তি নষ্ট করে এবং এতদিন
পরিশ্রম করে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে একটি নির্বাচন অনুষ্ঠিত করেছেন সেটা যদি কোনোভাবে বিতর্কিত করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু আমাদের প্রধান যে নির্বাচন কমিশনার এবং সদস্য সচিব যিনি ছিলেন তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে সেখানে ঘোষণা দিয়েছেন। তাহলে যদি এই চ্যালেঞ্জকে মোকাবেলা করা যদি কারো যদি কোনো সৎ সাহস থাকে এবং যদি কারো হাতে কোনো শক্ত কোনো প্রুফ থাকে সেগুলো নিয়ে অবশ্যই তারা হাজির হবেন এবং হয়তো তাদের বিভিন্নভাবে কোর্টে যাওয়ার সেখানে সুযোগ থাকবে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের আইনের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে, সেই আইন অনুযায়ী যে কোনো বিষয়ে কি সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখেন। যদি তারা মনে করে যে তাদের হাতে যথেষ্ট এভিডেন্স আছে যে তারা এই নির্বাচনকে আসলে চ্যালেঞ্জ করতে চায়, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করতে চায়, সেখানে যাওয়ার সেই সুযোগটা আছে, তাহলে তা যেতে পারবে অবশ্যই। ধন্যবাদ। আমরা বিরতি থেকে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আপনার কাছে আসি যে আপনি তো ছাত্র রাজনীতি করেন, ছাত্র শিবিরের রাজনীতি করেন, ভবিষ্যতে রাজনীতিতে মানে জাতীয় রাজনীতিতে আসার সম্ভাবনা আছে? দেখুন, আমাদের ছাত্র সংগঠন হিসেবে যে দায়বদ্ধতা ছাত্র শিক্ষার্থী ক্যাম্পাসের প্রতি, একই সাথে দেশের প্রতি আমি মনে করি, সে জায়গা থেকে আমার বর্তমান দায়িত্ব আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবং অন্যান্য যে স্টেক হোল্ডার রয়েছে তাদের প্রতি আমার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাটা পূরণ করা এবং এর পরে গিয়ে আমার দেশের জন্য দায়বদ্ধতার জায়গা তৈরি করা। সে আমার শিক্ষা জীবন শেষে এবং একই সাথে বিশ্ববিদ্যালয় থেকে যখন আমি বিদায় নেব, এরপর পরবর্তীতে আমি যেখানেই থাকবো সেই জায়গায় আমি আমার দেশের জন্য, আমার স্টেক হোল্ডারদের জন্য আমি আমার নিজেকে নিয়োজিত করার জায়গা থেকে আমি অনেক বেশি এগিয়ে থাকবো। সেটা যত বৃহৎ পরিসরে হোক না কেন, আমার নিজেকে ওয়েলফেয়ারের জন্য, এই দেশের কল্যাণের জন্য, এই দেশের একটা ওভারঅল যেই কালচার, এই দেশের ওভারঅল যে মানুষের যেই ডিপ্রাইভড হওয়ার যে কালচার, সেই ডিপ্রাইভড হওয়ার কালচার থেকে সরিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এদেশের মানুষকে তাদের অধিকারগুলো আদায় করে নেওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার আমি সে জায়গায় আমি নিজেকে সবচেয়ে সর্বোচ্চ নিয়োজিত রাখবো। সেটা যে কোনো পরিসরে হতে পারে। কেমন ছাত্র রাজনীতি চান আপনারা এবং ছাত্র সংসদ সেটিকে আসলে কতটা কার্যকর করতে পারবেন বলে বিশ্বাস আপনার? ছাত্র সংসদ এই জায়গাগুলোকে অনেক ভালো রোল প্লে করতে পারবে। ছাত্র সংসদ এমন একটা জায়গা গ্রহণ করছে বা করবে যে জায়গাটা শিক্ষার্থীদের ওভারঅল যে ফিলোসফি, পলিটিক্যাল কালচার কিংবা একটা ছাত্র সংগঠনের রাজনীতিক যে কালচারটা আমরা বিগত সময় দেখে এসেছি, সেই জায়গাটাকে ছাত্র সংসদ অনেক বেশি দূর করে দিবে। ওয়েলফেয়ার, শিক্ষার্থীরা আসলে এই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে আসে কেন? তারা পড়াশোনা করার জন্য আসে, তারা নিজেদের একটা ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আসে, তারা তাদের পরিবারের মান উন্নত করার জন্য আসে, পরিবারের সম্মান উন্নত করার জন্য আসে। সেই জায়গাগুলোকে ফ্যাসিলিটেট করার জন্য সবসময় ওয়েলফেয়ার করা উচিত, তাদের সমস্যার পাশে দাঁড়ানো উচিত, তাদের অসুবিধাগুলো দূর করা উচিত, তাদেরকে আরো এনহান্স করে দেওয়া উচিত। সেই জায়গাগুলোই হওয়া উচিত ছাত্র সংসদের, ছাত্র রাজনীতির মূল লক্ষ্য। সেই জায়গাটা ছাত্র সংসদ হিসেবে ইনশাআল্লাহ আমরা পারবো। এই ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী এবং একটি ছাত্র সংগঠন হিসেবে আমরা অলরেডি তো এই জায়গার প্রমাণ দিয়ে এসেছি। আমাদের সামনের যে কাঠামোগত জায়গা, সেই কাঠামোগত জায়গায়ও আমরা এই জায়গাটাতে অব্যাহত রাখবো এবং শিক্ষার্থীরা আমাদের দ্বারা বেনিফিটেড হবে। এই জায়গায় আমরা খুবই আত্মবিশ্বাসী। ধন্যবাদ। আমি আব্দুর রশিদ জিতু আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি আগামীতে জাতীয় রাজনীতিতে আসবেন কিনা, যদিও আপনি এখন কোন দলের রাজনীতির সঙ্গে যুক্ত নয় বা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নন? আগামীতে আমি অবশ্যই, যদি দেশের মানুষের জন্য কাজ করার আমার ইচ্ছা আছে, তো দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেই হয়তো আগামীতে আমি জাতীয় রাজনীতিতে আসব। কিন্তু আসলে আমরা অতীতে যে সকল রাজনীতির চর্চা দেখেছি, অর্থাৎ সেখানে পুঁজিবাদী রাজনীতির চর্চাটা বেশি ছিল, জনমানুষের কল্যাণে বা জনমানুষের কথা চিন্তা করে সেখানে কিন্তু রাজনীতি ছিল না। শুধু দেখেছি কয়েকটি পরিবারই দেশে যে পরিবারতন্ত্র কায়েম করেছে। আমরা চাইবো যে যোগ্যতাকে গুরুত্ব দিয়ে যারা আসলে কাজ করবে এবং দেশের মানুষের কথা চিন্তা করে অপরাপর বিশ্বের যেই দেশগুলো আছে, যেখানে বর্তমানে যে 21 শতকে এসে যে রাজনীতির চর্চাটা হওয়া দরকার, সেই রাজনীতির চর্চা যদি বাংলাদেশের মধ্যে আসলেই নতুনত্ব আনার জন্য কোনো কেউ চেষ্টা করে, তো সেখানে হয়তো আমি যাওয়ার চেষ্টা করব এবং সেখানে গিয়ে দেশের মানুষের জন্য আমার কাজ করার ইচ্ছা আছে। এবং আমি মনে করি আমি যদি সেই সুযোগটা পাই, তাহলে দেশের মানুষের জন্য আমি আন্তরিকতার সাথে। কোন রাজনৈতিক দলে যেতে চান? যারাই আসলে দেশের মানুষের জন্য সেভাবে কাজ করার চেষ্টা করবে, কারণ আমরা দেখেছি অতীতে যেই দলগুলো আছে প্রতিটি দলে কিন্তু কি যে একেবারে দেশের মানুষের জন্য শতভাগ নিষ্ঠার সাথে কাজ করেনি। পরিবারতন্ত্রের বাইরের রাজনীতিতে যেতে চাই। হ্যাঁ, পরিবারতন্ত্রের বাইরের রাজনীতিতে যেতে চাই।
সেখানে পরিবারতন্ত্রের রাজনীতির জন্যই বাংলাদেশে এত সমস্যা জামাত ইসলাম আছে না। জামাত ইসলামের রাজনীতির সাথে আসলে যাওয়ার এখন পর্যন্ত আমার কোনো সম্ভাবনা নেই। তবে কাদের সঙ্গে যাবেন? আমি যারা আসলে না বামপন্থীদের সাথে যাওয়ার আমাদের কোনো আলোচনা বা এখন যাওয়ার সম্ভাবনা নেই। আমি চাই যে অভ্যুত্থানের শক্তি যারা আছে, যারা আসলে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে চায় বা একটা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত যে আমরা আসলে চাচ্ছিলাম, সেই রাজনৈতিক পুরাতন রাজনৈতিক যে চিন্তা চেতনা ছিল সেগুলোকে একপাশে রেখে যে নতুন রাজনৈতিক যে একটা বন্দোবস্ত আমরা বলে এসেছি, সেরকম যদি কোনো সুযোগ থাকে বা এরকম যদি দেখি যে পুরাতনকে পিছনে রেখে সামনে এগিয়ে যাওয়ার কোনো রকম চিন্তা চেতনা যারা লালন করবে তাদের সাথে হয়তো যাওয়ার আমি চিন্তা ভাবনা করবো। কিন্তু এখনো আমি কোনো সিদ্ধান্ত সেটা নেইনি। আমি সেটার সময় বা পরিস্থিতি আমাকে সেটা সেই সিদ্ধান্ত নিতে হয়তো আমাকে বাধ্য করবে। তো আমি বিশ্বাস করি সময় আসলেই সেই বিষয়ে আমি ঠিক করব। কেমন ছাত্র রাজনীতি চান ক্যাম্পাসে এবং ছাত্র সংসদগুলো আসলে কেমন হওয়া উচিত? সামনে যে আরো 2টি নির্বাচন আছে ছাত্র সংসদ। আমি চাই প্রতিটি ক্যাম্পাসে, শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, প্রতিটি সরকারি কলেজ এবং বেসরকারি যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হবে শুধুমাত্র কি ছাত্রদের বা ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য। কিন্তু আমরা অতীতে দেখেছি যেই রাজনীতি চর্চা ক্যাম্পাসে হয়েছে সেখানে কিন্তু অনেক পটেনশিয়াল ছাত্র সংগঠনের লিডার ছিল, কিন্তু তারা কিন্তু ওই যে দলীয় যে এজেন্ডা সেই এজেন্ডা থেকে বের হতে না পারার জন্য তারা সবসময় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমি এমনও দেখেছি যে যারা আসলে এই সকল ছাত্র নেতাদের যদি কোনোভাবে নার্সিং করা হতো তো জাতীয় রাজনীতিতে তারা খুব ভালো ভূমিকা রাখতো। কিন্তু আমরা দেখেছি যে তারা শুধুমাত্র দল কানা ছিল এবং দলীয় যে অন্ধ অনুসরণ সেটা তারা করে গেছে। সেখানে আমরা দেখেছি যে যখনই যেই সরকার ক্ষমতা ছিল সেই সরকার দলীয় ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে কি যে আধিপত্য বিস্তার করেছে। তারা সেখানে পেশি শক্তি রাজনীতি করেছে, গণরুম কালচার, গেস্ট রুম কালচার, এবং এর মাধ্যমে এমন সংগঠনে আপনিও ছিলেন। একটা সংগঠন ছিলাম, কিন্তু সেখান থেকে আমি তো বের হয়ে এসেছি। কিন্তু আমি চাইবো যাতে শিক্ষার্থী বান্ধব পলিটিক্যাল চর্চা যাতে ক্যাম্পাসে হয় এবং সবসময় যাতে রাজনীতিটা হবে শুধুমাত্র শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট। এর ফলে একই সাথে যেমন আমাদের গুণগত ভালো মানের নেতৃত্ব গড়ে উঠবে এবং একই সাথে কি শিক্ষার্থীরা উপকৃত হবে। তো আমি চাই আসলে শিক্ষার্থী বান্ধব পলিটিক্যাল চর্চা এই ক্যাম্পাসগুলোতে বর্তমানে চর্চা আগের চেয়ে অনেকটাই হওয়া শুরু করেছে, আগামীতে আরও হবে। এবং যেই 2টি ছাত্র সংসদ নির্বাচন সামনে আছে, আমি মনে করি যারাই দলীয় এজেন্ডা থেকে বের হয়ে শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে যারা অতীতে কাজ করেছে এবং বর্তমানে যারা কাজ করতেছে এরকম মানুষকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। কারণ আমরা 2টি ছাত্র সংসদে কিন্তু আমরা তার প্রমাণ কিন্তু দেখেছি। তো আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের যোগ্য যে নেতৃত্ব বা যোগ্য যে লিডার সেটি বাছাই করতে কিছুতে ভুল হবে না। তারা সবসময় দল মতের বাইরে গিয়ে যে যোগ্য তাকে ভোট দিবেন এবং সেই ভোটের মাধ্যমে আগামীতে তরুণ নেতৃত্ব গড়ে তোলার জন্য তারা সর্বোচ্চ কি ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। আপনারা কতটা সফল হবেন বলে মনে করেন? দেখেন আমরা তো এখানে এসেছি মূলত সফল হওয়ার জন্যই। আমরা বিফল হতে চাই না, কারণ আমরা তো যেই বয়সে আছি আমরা আমাদের মধ্যে কাজ করার জন্য প্রচুর স্পৃহা আছে। বা আমরা যেই টিমটা এখানে এসেছি আমি দেখেছি যে সকলেই মোটামুটি সৎ চিন্তা অনেকের আছে এবং সকলেই শিক্ষার্থীদের জন্য অতীতেও কাজ করেছে, আগামীতে কাজ করতে চায়। তো আমরা বিশ্বাস করি যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বা যারা পরাজিত হয়েছেন তাদের সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই। সবাই যদি আমাদের পাশে থাকেন তাহলেই আমরা যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে পারবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনেক বড় ধরনের একটা পরিকল্পনা আছে। আমরা দেখেছি যে অতীতে 33 বছর যে এই ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ থাকার ফলে যে আমাদের শিক্ষার্থীরা তাদের যেই যৌক্তিক চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়া পাওয়াগুলো কি থেকে বঞ্চিত হচ্ছে। তো আমাদের প্রথম কাজ থাকবো একজন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে তার যে সকল অধিকারগুলো পাওয়ার কথা আছে দীর্ঘদিন যারা সেই অধিকারগুলো থেকে বঞ্চিত ছিল। তো আমাদের প্রথম কাজ থাকবে দলমতের বাইরে গিয়ে একজন শিক্ষার্থী হিসেবে যে সকল অধিকারগুলো ক্যাম্পাস থেকে পাওয়া তার কথা আছে সেই অধিকারগুলো তাকে ফিরিয়ে দিব এবং সেখানে ক্ষমতার একটি ভারসাম্য রাখতে হবে। আমরা দেখেছি সেখানে এই 32 বছর বা 33 বছর কখনই শিক্ষক সমিতি নির্বাচন বন্ধ ছিল না, সেখানে কর্মকর্তা কর্মচারী সমিতি বন্ধ ছিল না। কিন্তু যেখানে শিক্ষার্থীদের স্বার্থ আছে অর্থাৎ জাকসু নির্বাচন, সেই নির্বাচন বন্ধ আছে। রাকসু নির্বাচন বন্ধ ছিল, চাকসু বন্ধ ছিল, ডাকসু বন্ধ ছিল। তো আমরা চাই শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে পূরণ করতে চাই এবং আমরা বিশ্বাস করি যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারা শুধু ভোট দিয়ে নির্বাচিত করেই আমাদের পিছন থেকে সরে যাবেন না। সামনে যখন তাদের নিয়ে আমরা কাজ করব তখন বিভিন্ন দৃশ্যমান অদৃশ্যমান চাপ আসবে, সেই চাপগুলো মোকাবিলা যখন করতে যাব তখন তাদেরকে আমাদের পাশে চাই। এবং আমরা বিশ্বাস করি যারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বা কাছাকাছি ভোটে তারা হয়তো পরাজয় বরণ করেছেন তাদেরকে সবাইকে সাথে নিয়ে তাদের যে সুন্দর সুন্দর চিন্তাভাবনাগুলো আছে সেই চিন্তাভাবনাগুলো আমরা নিতে চাই। যদি তাদেরকে সাথে নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা সফল হব এবং আমরা বিশ্বাস করি কি আমরা একটি সফল ছাত্র সংসদ দেখতে পাবো এবং আগামী 1 বছর পরে
আমরা পরবর্তী যেই আমাদের জাকসু নির্বাচন, সেই নির্বাচনে যাতে প্রশাসন অনুষ্ঠিত করে, তার জন্য আমরা সর্বোচ্চ প্রেশার দিয়ে যাব, যাতে গণতন্ত্রের যে ধারা সেটা যাতে অব্যাহত থাকে। অসংখ্য ধন্যবাদ আব্দুর রশিদ জিতু এবং মোহাম্মদ মাজহারুল ইসলাম দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।